এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি সম্পর্কে। কোষ ঝিল্লি থেকে কিন্তু রিটেনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সো এটা তুমি খুব ভালো করে শিখবা। হ্যাঁ, তাহলে কোষ ঝিল্লির আগে আমরা নামগুলো জানি। দেখো কত শত নাম, কোষ ঝিল্লি, তারে আরেক নাম প্লাজমা লেমা, তারে আরেক নাম সাইটো মেমব্রেন, তারে আরেক নাম বায়ো মেমব্রেন। তাহলে কথাটা শেষে একটা করে মেমব্রেন আছে, এটা খুঁজবা। মেমব্রেন মানেই কোষ ঝিল্লি, আর প্রাচীর বা ওয়াল থাকলে সেটা হলো কোষ প্রাচীর। গঠন সম্পর্কিত মডেল, এখন এই কোষ প্রাচীর গঠনের জন্য অনেক বিজ্ঞানী অনেকগুলো মডেল দিছে। দেখো তাদের একটু আমরা নাম জানবো। যেমন ড্যানিয়েলি এবং ডেভসন একটা মডেল দিছে যার সাথে স্যান্ডউইচের মিল আছে। তার মানে ওনার কথা স্যান্ডউইচ খুব পছন্দের খাবার ছিল, বুঝছো, স্যান্ডউইচ নিয়ে খুব নাড়াচাড়া করছে। এই মডেলটাকে বলা হচ্ছে স্যান্ডউইচ মডেল। ব্যানসন নামক একজন বিজ্ঞানী আবার ব্যানসন মডেল দিছে। লিনার্ড এবং সিঙ্গার্স মডেল। এরপরে রবার্টসন ইউনিট মেমব্রেন হাইপোথেসিস, শুধু নামগুলো জানতে হবে। সিঙ্গার আর নিকোলসনের ফ্লুইড মোজাইক মডেল। আমরা মূলত এখানে বিস্তারিত জানবো এই ড্যানিয়েলি এবং ডেভসনের মডেল, সাথে জানবো সিঙ্গার এবং নিকোলসনের মডেল সম্পর্কে। দেখবা খুবই ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, আমরা আলোচনা করলে তুমি মজা পাবা যে আসলে কোষ ঝিল্লিতে এই জিনিসগুলো আছে, কেন আছে। তুমি যখন বায়োলজিটা পড়বা একটু চিন্তা করবা, বুঝছো। চিন্তা করাটা শিখলে তোমার পড়াগুলো মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে মনে রাখতে পারবা। আর যদি ওই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এভাবে মুখস্থ করো, ওইটা বেশি দিন ব্রেনে সাস্টেন করবে না। আমার বায়োলজি ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য তোমাকে বায়োলজি চিন্তা করতে শেখানো, মুখস্থ করা না। তাহলে আমরা এখন কোষ ঝিল্লির গঠন সম্পর্কে জানবো। তাহলে প্রথমে দেখো আমরা বেসিক কিছু কথা জানি। তাহলে কোষ ঝিল্লির গঠন, বিভিন্ন মডেলে বিভিন্ন মতভিন্নতা থাকলেও বিজ্ঞানীরা এক হয়েছে যে কোষ ঝিল্লি মূলত ফসফোলিপিড দিয়ে তৈরি। তাহলে আমার সাথে কথাটা রিপিট করো, কোষ ঝিল্লি কী দিয়ে তৈরি? ফসফোলিপিড। তাহলে এটা এমন একটা লিপিড যার সাথে ফসফেট যুক্ত আছে। লিপিড মানে চর্বি, তাহলে ওই লিপিডের সাথে কি যুক্ত আছে? ফসফেট লিপিড। বিজ্ঞানীরা বলতেছে এই দুইটা জিনিস এভাবে থাকে, অর্থাৎ এইখানে থাকে একটা চর্বির একটা ফসফেট মাথা গোল। তাহলে মাথাটা কি দিয়ে তৈরি? মাথাটা হলো ফসফেট দিয়ে তৈরি। আর লিপিডগুলো এখানে থাকে এরকম লেজ আকারে, এই জন্য বলা হচ্ছে ফসফেট হেড আর ফ্যাটি অ্যাসিড টেল। ফ্যাটি অ্যাসিড মানে চর্বি, চর্বির উপাদানটার নাম হলো ফ্যাটি অ্যাসিড। তাহলে ফসফেট হেড আর তার যে লেজটা, এটা কি দিয়ে তৈরি? এটা তৈরি হলো ফ্যাটি অ্যাসিড দিয়ে, মানে লিপিড দিয়ে। তাহলে লিপিড আর একটা হলো ফসফেট, হয়ে গেছে ফসফোলিপিড। এইটা একটা ইউনিট। প্রত্যেকজন বিজ্ঞানী বলতেছে কোষ প্রাচীরের কোষ ঝিল্লির মধ্যে এরকম অনেকগুলো ফসফোলিপিড ইউনিট থাকে। তাহলে এগুলো সব অনেকগুলো ফসফোলিপিড ইউনিট। আবার এই ইউনিটটা একটা কি তৈরি করলো? তাহলে স্তর। তাহলে এটা একটা স্তর, এটা এক স্তর, তাই না? এর নিচে আবার আরেকটা স্তর থাকে সেমভাবে ফসফোলিপিডের। তাহলে এদিকে আরেকটা স্তর আছে একই রকম। এখন এই জিনিসটা কোনটা তুমি আগে ছবিটা বুঝো, যে ছবিটা কোথা থেকে নেওয়া হয়েছে। মনে করো এইটা হলো একটা কোষ ঝিল্লি। তাহলে এই কোষ ঝিল্লির আমি কিন্তু এতটুকু অংশ, এই যে এতটুকু অংশকে জুম করছি, এই অংশটাকে জুম করে কিন্তু এখন বড় করে দেখতেছি। খুব ভালো করে খেয়াল করো, কোষ ঝিল্লির বায়োলজির ছবি বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমাকে আগে বুঝতে হবে এই ছবিটা কোথা থেকে নেওয়া হয়েছে। তাহলে একটা কোষের চতুর্দিক কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে। কোষ ঝিল্লির মাত্র একটা অংশকে আমি জুম করছি, জুম করে যখন দেখবো, এখন তো এখানে তুমি একটা টান দেখতে পাচ্ছ, কিন্তু আমরা যখন অনেক বেশি জুম করব তখন আমরা দেখতে পাই যে আসলে মূলত এখানে একটা টান না, এখানে দুইটা স্তর আছে। এই স্তরগুলো অনেকগুলো ফসফোলিপিড ইউনিট মিলে তৈরি। তাহলে এটা একটা ইউনিট, এইটা একটা ইউনিট। এই দুইটা ইউনিট দেখতে এটা একটা পাউরুটি। আমরা যেমন স্যান্ডউইচে কি থাকে? দুইটা পাউরুটি থাকে, উপরের দিকে একটা পাউরুটি, নিচের দিকে একটা পাউরুটি। তাহলে এইটাকে দুইটা পাউরুটির লেয়ারের মতো দেখাচ্ছে। তার জন্য বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ডেভসন এর জন্য কী নাম দিয়েছে? স্যান্ডউইচ মডেল, যে দেখতে কিসের মতো? স্যান্ডউইচের মতো। আর ওনারা বলছে এর উপর দিয়ে কি থাকে? প্রোটিন থাকে। তাহলে প্রোটিনের দুইটা স্তর থাকে। তাহলে খুব সিম্পল জিনিস আমরা জানলাম যে দুইটা ফসফোলিপিড বাই লেয়ার বলা হচ্ছে, এই জন্য বাই মানে কি? দুই। তাহলে ফসফোলিপিড কয় লেয়ারে আছে? দুই লেয়ারে। তাহলে ড্যানিয়েলি এবং ডেভসনের স্যান্ডউইচ মডেলে আমরা দুইটা জিনিস পাচ্ছি। কি থাকবে তাহলে? একটা ফসফোলিপিড বাই লেয়ার, ফসফোলিপিড বাই লেয়ার, বাই মানে দুই, লেয়ার মানে স্তর। আর সাথে কি থাকবে? প্রোটিন, সাথে থাকতেছে প্রোটিন। তাহলে এই প্রোটিন এবং ফসফোলিপিড বাই লেয়ারগুলো, তাহলে উপরের দিকে মনে করে যে এটা একটা প্রোটিনের স্তর, নিচের দিকে এটা একটা প্রোটিনের স্তর। তাহলে এরা একটা স্যান্ডউইচের মধ্যে থাকা দুইটা পাউরুটির মতো, এই জন্য এই মডেলটার নাম দেওয়া হয়েছে স্যান্ডউইচ মডেল। ওনার কথা এতটুকুই সিম্পল। এরপরে সিঙ্গার এবং নিকোলসন এসে বললো, ভাই আপনার মডেল তো ঠিক আছে, এখন এই কোষ ঝিল্লি ক্রস করে যদি কোষ থেকে কোষের বাইরে কোনো কিছু যেতে চায় বা ভিতরে কোনো কিছু যেতে চায়, তাহলে এরা তো বাধা দিবে, কারণ ফসফোলিপিড তো এক ধরনের লিপিড। এই লিপিডটা তো পানিকে কোষের ভিতরে বা কোষ থেকে বাইরে আসার পারমিশন দিবে না।
তাহলে এখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। যারা লিপিডের বন্ধু, লিপিড দেখো এমন পদার্থ যে লিপিডে দ্রবণীয় হয় তাকে মুভ করার পারমিশন দিবে, তার মানে লিপিড লিপিডের বন্ধু, পানি পানির বন্ধু, কিন্তু লিপিড বা চর্বি পানির শত্রু। তাহলে ঝামেলাটা কোথায়? যদি এটা ফসফোলিপিড দিয়েই পুরোটা তৈরি হয় তাহলে তো এর মধ্য দিয়ে যেহেতু লিপিড আছে, পানি বা পানিতে দ্রবণীয় কোনো উপাদান যাইতে পারবে না। এটা একটা প্রশ্ন আসলো। তখন এই মডেলটাকে আরেকটু উন্নত করে দিল কে? আরেকটু উন্নত করে দিল বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। ওরা বললো ভাই আপনাদের মডেল ঠিকই আছে, অর্থাৎ এখানে ফসফোলিপিড বাইলেয়ারই থাকে, কিন্তু আপনারা যে বললেন প্রোটিনগুলো উপরে একটা স্তর তৈরি করে থাকে, আসলে প্রোটিনগুলো ওইভাবে থাকে না, তারা একটু আলাদাভাবে থাকে। কিভাবে থাকে ওইটাই আমরা এখানে দেখব। তাহলে সিঙ্গার এবং নিকলসনের এই মডেলে বলা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দুইটা থাকে, কোনো সমস্যা নাই। এই ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে যারা চর্বি অথবা চর্বিতে দ্রবণীয় উপাদান, যেমন চর্বিতে দ্রবণীয় কিছু ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, ই, কে, এরা ফসফোলিপিড ভেদ করে কোষের বাইরে থেকে ভিতরে অথবা ভিতর থেকে বাইরে যেতে পারে। কিন্তু পানিতে দ্রবণীয় কোনো উপাদান যদি এর মধ্য দিয়ে যেতে চায় তখন তো ঝামেলা লাগবে, কারণ চর্বির সাথে পানির একটা শত্রুতা আছে, তোমরা জানো তেলে জলে মিশে না, এভাবে মনে রাখো। তাহলে চর্বি পানিতে দ্রবণীয় হয় না, পানিও চর্বিতে দ্রবণীয় হয় না, দুইটাই একই কথা। তাহলে এর মধ্য দিয়ে যদি মনে করো পানি যেতে চায় তাহলে চর্বি তো তাকে যাইতে দিবে না, যে তুই আমার শত্রু, তোকে আমি যাইতে দিব না। তখন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন কি বলল, যে পানিতে দ্রবণীয় বস্তুগুলো যাওয়ার জন্য এইখানে জায়গায় জায়গায় কিছু টানেল থাকে। হ্যাঁ, এই যে বঙ্গবন্ধু টানেলের নাম আমরা পড়ছি তাই না, বঙ্গবন্ধু টানেল, যদি এখন নাম চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই বঙ্গবন্ধু টানেলের মতো বা কিছু টানেল থাকে, যে টানেলগুলো প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এই টানেলগুলো কি দিয়ে তৈরি? এই টানেলগুলো হলো প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিন আবার পানিতে দ্রবণীয়। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, যারা চর্বি অথবা চর্বির বন্ধু, ওরা যদি কোষের ভিতরে যাইতে চায় অথবা বাইরে আসতে চায় তাহলে কোন স্তর দিয়ে ওরা অতিক্রম করবে? এই ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে। আর যারা পানির বন্ধু, যেমন পানিতে দ্রবণীয় কিছু ভিটামিন, ওরা আবার প্রোটিনে দ্রবণীয়, মানে প্রোটিন পানিতে দ্রবণীয়। তাহলে পানি অথবা পানির কোনো বন্ধু যদি কোষে ঢুকতে চায় অথবা বের হতে চায় তাহলে তারা এই টানেলগুলো দিয়ে যাবে, অর্থাৎ বঙ্গবন্ধু টানেল দিয়ে কোষের ভিতরে যাতায়াত করবে। এই মডেলে তাহলে দেখা যাচ্ছে যে ফসফোলিপিড একটা বাইলেয়ার থাকতেছে, যেটা দেখতে অনেকটা ফ্লুইডের মতো, আর এর মধ্যে জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রোটিনগুলো থাকে। যেমন একটা মোজাইক, দেখবে মোজাইকটা কীভাবে বানানো হয়, একটা সিমেন্টের ঢালাই দিয়ে তারপরে পাথর ছিটাই দেওয়া হয়, রঙিন পাথর, তখন মোজাইক তৈরি হয়। তাহলে এই বিজ্ঞানীরা বলতেছে ফসফোলিপিড বাইলেয়ারটা ফ্লুইডের মতো দেখতে, আর তার উপরে এই প্রোটিন চ্যানেলগুলো বা প্রোটিন যে টানেলগুলো তারা জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক যেমনটা তাদেরকে দেখায় ফ্লুইডের মধ্যে মোজাইক ভেসে আছে। এই জন্য এই মডেলটার নাম হলো ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এটার নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের এই কনসেপ্ট তোমরা বুঝে ফেলছো। তাহলে মূলত ফ্লুইড মোজাইক মডেলে এই কথাটাই বলা হচ্ছে যে প্রোটিনটা ফসফোলিপিড বাইলের উপর দিয়ে একদম কন্টিনিউয়াসলি থাকে না, এটা জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে টানেলের মতো বা চ্যানেলের মতো, এবং তাদেরকে দেখতে মনে হয় যে ফসফোলিপিড বাইলেয়ারের উপর তারা মোজাইকের মতো ভেসে আছে। তাহলে এটাকে তখন বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ওকে, এখন দেখো আমরা যদি বই থেকে দেখি, বইয়ের কথাবার্তাগুলো দেখি, তাহলে দেখবা যে আসলে এই সোজা। তাহলে এখন চিন্তা করো, এই যে দেখো এটা একটা ফসফোলিপিড ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, তাহলে অনেকগুলো ইউনিট মিলে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার হয়ে গেল ফসফোলিপিড বাই লেয়ার। আর স্যান্ডউইচ মডেল যেহেতু, তাহলে প্রোটিনটা তার উপর দিয়ে একটা স্তর তৈরি করে আছে। কিন্তু সিঙ্গার এবং নিকলসন কি করলো, এই মডেলের একটু পরিবর্তন করলো। এই মডেলে যেহেতু এই প্রোটিনগুলো আইসের মতো ভেসে থাকে, সমুদ্রে যেমন দেখবা আইসবার্গগুলো জায়গায় জায়গায় ভেসে থাকে তাই না, তাহলে এই মডেলের এজন্য আরেক নাম দেওয়া হয়েছে আইসবার্গ মডেল। তাহলে আইসবার্গ মডেল কোনটাকে বলা হচ্ছে? সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেলটাকেই বলা হচ্ছে। 1972 সালে প্রবর্তন করছে উনি, সিঙ্গার এবং নিকলসন। গাঠনিক উপাদানের মধ্যে কী কী আছে দুটো আমরা জানলাম, একটা হলো ফসফোলিপিড বাইলেয়ার তো থাকেই, আর কিছু মেমব্রেন প্রোটিন থাকে। এই মেমব্রেন প্রোটিনগুলো আবার হয় তিন ধরনের, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। তোমার মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি একটা জিনিস দেখো তো নামটা কি, ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রেশন মানে কি তোমরা পড়ছো না? ইন্টিগ্রেট করা মানে জোড়া দেওয়া, জোড়া দেওয়া, জোড়া দেওয়া। আর ডিফারেন্সিয়েশন মানে ভেঙে ফেলা তাই না, অন্তরীকরণ আর যোগজীকরণ। ইন্টিগ্রেশন মানে জোড়া দেওয়া, ডিফারেন্সিয়েশন মানে ভেঙে ফেলা। তাহলে এই প্রোটিনটা কি করছে দেখো তো, এই প্রোটিনটা কি করছে, এই যে কোষ ঝিল্লির এই দিকের স্তর আর এই দিকের স্তরটাকে জোড়া দিয়ে মানে ধরে রাখছে না, তাহলে এটাকে তখন আমরা কি প্রোটিন বলবো? যেহেতু ইন্টিগ্রেট করে রাখছে এই জন্য ইন্টিগ্রাল প্রোটিন। কোনো প্রোটিন যদি পেরিফেরির দিকে থাকে মানে বাইরের দিকে থাকে ছড়িয়ে ছিটিয়ে, তখন তাকে পেরিফেরাল প্রোটিন। আর কোনো প্রোটিনের মধ্যে যদি লিপিড থাকে তখন তাকে বলবো লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমাদের নাম মুখস্থ করার কিছু নাই, যে প্রোটিনটা কোষঝিল্লির দুইটা ফসফোলিপিড বাইলেয়ারকে ইন্টিগ্রেট করে রাখবে তার নাম ইন্টিগ্রাল প্রোটিন, যেটা পেরিফেরির দিকে থাকবে তার নাম পেরিফেরাল প্রোটিন, আর প্রোটিনের সাথে যদি লিপিড সম্পৃক্ত থাকে তখন লিপিড সম্পৃক্ত প্রোটিন।
কিন্তু সিঙ্গার নিকলসন বলল যে কোষ ঝিল্লিতে এই তিনটে উপাদান ছাড়াও মানে এই দুটো উপাদান ছাড়াও আরও দুইটা উপাদান থাকে। একটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্সটা মূলত গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের একটা মিক্সার বা মিক্স। তাহলে এখানে গ্লাইকোপ্রোটিনটা আবার কি? কোথাও যদি দেখো গ্লাইকো কথাটা থাকে, এই গ্লাইকো মানে সবসময় বোঝায় শর্করা, আর প্রোটিন মানে তো প্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিনটা হলো প্রোটিন এবং শর্করার সমন্বয়ে একটা তৈরি হওয়া বস্তু। আমরা কোষ রসায়ন অধ্যায়ে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আর গ্লাইকোলিপিডটা তাহলে কি? গ্লাইকো মানে শর্করা, লিপিড মানে চর্বি, তাহলে এটা শর্করা এবং চর্বির সমন্বয়ে তৈরি হওয়া কোনো বস্তু। এছাড়া কিছু কোলেস্টেরল থাকে। তাহলে লাস্টবার রিপিট করতেছি আমি, গাঠনিক উপাদান কী থাকে? ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স, আর একটা হলো কোলেস্টেরল। তাহলে ফসফেট বাইলেয়ার তো আমরা জানি, মানে ফ্যাটি অ্যাসিড বাইলেয়ার বা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দুইটা থাকে। প্রোটিনগুলো তিন ধরনের, যে ইন্টিগ্রেট করছে সে ইন্টিগ্রাল প্রোটিন, যে পেরিফেরিতে থাকবে সে পেরিফেরাল প্রোটিন, আর প্রোটিনের সাথে লিপিড থাকবে সে লিপিড সম্পৃক্ত প্রোটিন। গ্লাইকোক্যালিক্সটা কি? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের একটা মিক্সার। আর কি থাকে? কোলেস্টেরল থাকে। ওকে, তাহলে এই ফ্লুইড মোজাইক মডেলটা এবার তোমরা দেখো। এই যে ফসফোলিপিড বাইলেয়ারগুলো দুইটা স্তর, এখানে একটা স্তর, এখানে একটা স্তর, এই জায়গায় একটা কি ঢুকে গেছে? প্রোটিন চ্যানেল, যাকে আমরা বঙ্গবন্ধু টানেল বলতেছি, তাই না? তাহলে এই টানেলটা কি করে রাখছে? দুইটা লেয়ারকে ইন্টিগ্রেট করে রাখছে। তাহলে এর নাম কি দিবা? ইন্টিগ্রাল প্রোটিন। এই প্রোটিনটা যেহেতু পেরিফেরির দিকে এক সাইডে আছে, তখন থেকে কি বলবো আমরা? পেরিফেরাল প্রোটিন। আর জায়গাটুকু কোনটুকু নিছি দেখো, এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা একটা কোষ ঝিল্লি, তাহলে এই যে এই অংশটুকুকে কেটে নিয়ে আমরা শুধু জুম করছি, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এই ছবিটা একদম ফাইনাল ছবি, আর কোনো ছবি তোমাদেরকে দেখাবো না। তাহলে দেখো ফসফোলিপিড একটা লেয়ার আর একটা লেয়ার, তাহলে বাই লেয়ার, মাঝে কি আছে? এই প্রোটিন দুইটা লেয়ারকে ইন্টিগ্রেট করে রাখছে, তাহলে এটা হলো ইন্টিগ্রাল প্রোটিন। আর এই শুধু পেরিফেরি মানে এক সাইডের দিকে আছে, তাহলে এটা হলো পেরিফেরাল প্রোটিন। আর মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে কি আছে? এই যে কোলেস্টেরলগুলো আছে। তাহলে ছবিটা দেখে মনে হচ্ছে না এটা একটা আইসবার্গের মতো ভেসে আছে বা ফ্লুইডের মতো মোজাইকের মতো ভেসে আছে, এই জন্য ফ্লুইড মোজাইক মডেল অথবা আইসবার্গ মডেল বলা হচ্ছে। তাহলে পরীক্ষায় আসলে এই ছবিটা তোমরা আর্ট করবা, এসে নাম দেখাবা, এটা একটা ফসফোলিপিড বাইলেয়ার, এটা একটা ফসফোলিপিড বাইলেয়ার, এটা পেরিফেরাল প্রোটিন, এটা ইন্টিগ্রাল প্রোটিন, এটা হলো কোলেস্টেরল। এই ছবিটা যদি আর্ট করতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পাবা। আমার ক্লাসগুলো তোমার করার উদ্দেশ্য হচ্ছে তোমার যেন কনসেপ্ট ক্লিয়ার হয় বাবা। তুমি কনসেপ্ট ক্লিয়ার না করতে পারলে আরেকবার দেখবা প্রয়োজনে ক্লাস, এবং রুট জিনিসটা একটা কোথা থেকে আসতেছে, কেন হচ্ছে, আমরা ব্যাখ্যা সহ জানবো। তাহলে বায়োলজির পরে তুমি মজা পাবা। আর যদি শুধু মুখস্থ করো তাহলে বায়োলজির প্রতি তোমার ধীরে ধীরে ভীতি তৈরি হবে। এই ভীতি তৈরি করা কোনোভাবেই যাবে না। তাহলে এখানে আরও ছবি আছে দেখো, এই যে ফসফোলিপিড, একটা কি থাকে তার? ফ্যাটি অ্যাসিড হেড, সরি ফসফেট হেড, আর থাকে ফ্যাটি অ্যাসিড টেল। তার মানে মাথাটা ফসফেট দিয়ে তৈরি আর লেজগুলো ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, মানে চর্বি দিয়ে তৈরি। এখানে একদম 3D স্ট্রাকচার এবার দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এগুলো হলো ইন্টিগ্রাল প্রোটিনগুলো, তাই না? আর এই যে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড একসাথে আছে, এটাকে আমরা কি বলি জানো? এই দুটাকে একসাথে কি বলি? গ্লাইকোক্যালিক্স বলি। তাহলে আমি বলছিলাম যদি কোষের মধ্যে চর্বিতে দ্রবণীয় কোনো কিছু যাইতে চায় তাহলে এই স্তর দিয়ে যাবে, আর পানিতে দ্রবণীয় কোনো কিছু যদি যাইতে চায় তাহলে এই স্তর দিয়ে যাবে। দেখছো আল্লাহ তাআলা আমাদের কোষগুলোকে বা আমাদের এই দেহের মধ্যে, উদ্ভিদের দেহের মধ্যে সৃষ্টিগুলোকে কত নিখুঁতভাবে সৃষ্টি করছে। যখন যেটাকে যেভাবে কাজ করানো দরকার ওইটা কিন্তু ওইভাবেই কাজ করতেছে। তুমি যদি চিন্তা করো তোমার হার্টের মধ্যে একটা জেনারেটর বসানো আছে, তার নাম হলো পেসমেকার। এই পেসমেকার কন্টিনিউয়াসলি কারেন্ট দিচ্ছে তোমার হার্টের মধ্যে। হার্ট যখন কারেন্ট পাচ্ছে তখন সংকুচিত হচ্ছে, যখন পাচ্ছে না তখন প্রসারিত হচ্ছে। কারেন্টের একটা রিদম বা ছন্দ এমনভাবে মেনটেন হচ্ছে যেন তোমার হার্ট সংকোচন হয়, প্রসারণ হয়, সংকোচন হয়, প্রসারণ হয়। তুমি চিন্তা করো তো, এটা যদি 2 সেকেন্ডের জন্য মনে করে যে আমার একটু রেস্ট নেওয়া দরকার, তাহলে তুমি কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে চলে যাবো, সাথেই মারা যাবো, তাই না? তাহলে আল্লাহ কত নিখুঁতভাবে আমাদেরকে সৃষ্টি করছে। তুমি বায়োলজি পড়ার সময় এই ক্রিয়েশনটাকে এইভাবে চিন্তা করবা যে আল্লাহ কীভাবে সৃষ্টি করলো, এখানে কী কী মেকানিজম ঘটতেছে, তাহলে বায়োলজি তোমার অনেক মজা লাগবে। আদারওয়াইজ বায়োলজি তোমার কাছে হবে সবচেয়ে বোরিং একটা সাবজেক্ট। এবার আসো, এই কোষঝিল্লিটা মাঝে মাঝে একটু সাজুগুজু করে, বুঝছো? আমরা মাঝে মাঝে একটু সাজুগুজু করি না, চুল্লাতে একটু জেল দিই, দাড়িগুলো একটু ট্রিম করি, যদিও দাড়ি ট্রিম করা উচিত না নাকি, কিন্তু করে তো সবাই একটু। তো এই সাজুগুজু কোষঝিল্লি মাঝে মাঝে করে। কোষঝিল্লি যখন সাজুগুজু করে তখন বিভিন্ন নামে আমরা তাকে ডাকি। যেমন কোষঝিল্লিটা যদি এরকম ভাঁজ হয়ে যায়, তার সোজার কথা ছিল, কিন্তু সে একটু জেল দিয়ে চুলকে স্পাইক করে ফেলছে। ছেলেরা মাঝে মাঝে একটু জেল দিয়ে চুল স্পাইক করে না, তাহলে এরা চুল স্পাইক করে ফেলছে, একদম আঙ্গুলের মতো অনেকগুলো প্রবর্ধন, অর্থাৎ তার সোজা থাকার কথা ছিল কিন্তু আঙ্গুলের মতো এরকম অনেকগুলো প্রবর্ধন তৈরি করছে। আঙ্গুলের মতো এই প্রবর্ধনগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। তাহলে এক কথায় মনে রাখবো, কোষঝিল্লি যদি ভাঁজ হয়ে অবস্থান করে তখন তাকে কি বলবো? মাইক্রোভিলাই। ফ্যাগোসাইটিক ভ্যাসিকল, ফ্যাজেইন কথাটার অর্থ হলো খাওয়া। তাহলে কোষ যদি কোনো কিছুকে খায় এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। মনে করো এই যে কোষের মধ্যে এটা একটা কোষ ঝিল্লি, হ্যাঁ, এটা একটা কোষ ঝিল্লি, কোনো একটা বস্তুকে কোষটা ভিতরে নিতে চাচ্ছে, তখন ওই বস্তু সংলগ্ন প্রাচীরটা তার এরকম ভাঁজ হয়ে যায়, দিয়ে বস্তুটাকে তার মধ্যে আবদ্ধ করে। এরপরে এই দুইটা অংশ জোড়া দিয়ে দিবে, জোড়া দিয়ে বস্তুটাকে কোষের ভিতরে ঢুকাই ফেলবে। এই যে দেখো ধরে ফেলছে,
তার মানে ওই বস্তুটাকে ছোট একটা ভাঁজ সৃষ্টি করে আগে আবদ্ধ করলো, তারপর কোষ ঝিল্লির এই দুইটা অংশ কেটে একটা থলির মতো অংশ বানাই দিয়ে বস্তুটাকে ভিতরে নিয়ে আসলো। এই প্রক্রিয়াটাই মানে এই প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু কোষ খাচ্ছে কোনো, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সে কোনো কঠিন বস্তুকে নেয়, কোনো সলিড বস্তুকে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাজিন মানে খাওয়া, সাইটোস মানে সেল, তাহলে কোষের খাওয়ার প্রক্রিয়ার নাম হলো ফ্যাগোসাইটোসিস। আর যে বস্তুটা সে খাচ্ছে ওটা যদি কঠিন না হয়ে তরল হয়, মনে করো কোনো পানিকে সে নিচ্ছে, তখন এই প্রক্রিয়াটাকেই বলি আমরা পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস। তাহলে কোষের কঠিন পদার্থ ভক্ষণ করার পদ্ধতির নাম ফ্যাগোসাইটোসিস, আর তরল পদার্থ ভক্ষণ করার পদ্ধতির নাম হলো পিনোসাইটোসিস। মনে রাখবা, পিনো পান করা, তাহলে কোষীয় পান করাকে আমরা কি বলবো? পিনোসাইটোসিস। পথে পান করা, পথে পিনোসাইটোসিস, এভাবে মনে রাখো। আর কঠিন পদার্থ খাওয়ার প্রসেসের নাম কি? ফ্যাগোসাইটোসিস। তাহলে এই দুইটা আমরা জানলাম, তাহলে ফ্যাগোসাইটোসিস আর হচ্ছে পিনোসাইটোসিস। আর ফ্যাগোসাইটোসিস হয়ে যে ছোট্ট থলিকাটা তৈরি হলো, এই যে ছোট্ট একটা থলি, ভেসিকল মানেই হলো তৈরি, একে তখন ভেসিকল বলা হচ্ছে, ফ্যাগোসাইটিক ভেসিকল বলা হচ্ছে। মাথায় রাখবা, ভেসিকল মানেই হলো থলি বা থলিকা, ছোট্ট থলিকা। হ্যাঁ, ওকে। আর দুইটা কথা, একটা নাম হলো ডেসমোজোম। ডেসমোজোমটা কি? কোষের কিছু জায়গায় এই যে টনোফাইব্রিল, দেখো এগুলো অনেকগুলো ফাইব্রিলের মতো দেখা যাচ্ছে না? ফাইব্রিল মানে কি? ফাইব্রিল মানে সুতা, ফাইবার থাকে, কথাটা আসছে ফাইব্রিল, তাহলে ফাইব্রিল থেকে ফাইবার, তাহলে টনোফাইব্রিল নির্মিত এরকম যদি কোনো চ্যানেল থাকে বা এরকম যদি কোনো অবস্থা থাকে, তখন তাকে বলা হয় ডেসমোজোম। আর পিনোসাইটোসিস তো বললাম যে কোষ জাস্ট পুরোটাই ফ্যাগোসাইটোসিস, কিন্তু এই প্রক্রিয়ায় কোষ কি নেয়? কোনো তরল বস্তুকে গ্রহণ করে, তাহলে এই প্রক্রিয়াটার নাম হলো পিনোসাইটোসিস। এখান থেকে রিটেন প্রশ্ন কি আসতে পারে? কোষ ঝিল্লির গঠনটা আসতে পারে গ অথবা ঘ নাম্বারে, তখন কিন্তু এই যে ফ্লুইড মোজাইক মডেল অর্থাৎ সিঙ্গার ও নিকলসনের যে মডেল, এটার ছবি তোমরা দিবা, ড্যানিয়েলি ডেভসনেরটা দেওয়ার কোনো দরকার নাই, এটা একটা পেইড প্রশ্ন। এছাড়া ফ্যাগোসাইটোসিস কি, পিনোসাইটোসিস কি, এগুলো থেকে ক নাম্বারের প্রশ্ন আসতে পারে।